যখনই কোনো ম্যাচ জেতে এবং তাদেরকে কংগ্রাচুলেশন করে মেসেজ পাঠাই, তখন তারা ১ম রিপ্লাইটা দেয়, "দে কল মি বুলবুল ভাই, দিস ইস ইওর টিম অলসো।" ইকবাল ভাই ১ম যেখানে গিয়েছিলেন তার মুখে গল্প শুনেছি যিনি ১ম যখন তিনি কাবুলে গেলেন, সে গিয়ে দেখল যে ১১ টা প্লেয়ার তিনি ম্যানেজ করতে পারছে না। আফগানিস্তান ক্রিকেট টিম সাম্প্রতিক সময় তাদের যে ডেভেলপমেন্টের জায়গাটা বিশ্ব আসরে তারা যেভাবে পার্টিসিপেট করে চমকে দিচ্ছে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে বিশেষ করে সাদা বড় ক্রিকেটে তাদেরকে বলাই হচ্ছে যে নেক্সট বিগ থ্রেট। অনেকে বলছেন যে নেক্সট ১০ বছরে তারা একটা ট্রফিও জিতে ফেলতে পারেন। আমি একটু আফগানিস্তানের এন্টায়ার ডেভেলপমেন্ট প্রসিডিউরটা আপনার মুখ থেকে জানতে চাই, যেহেতু ইউ হ্যাভ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। তিনটা তাদের হাই পারফরমেন্স সেন্টার আছে, সেই জায়গায় আপনার কনসালটেন্সির জায়গা আছে। ওভারঅল প্রসিডিউরটা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে হাউ ডিড দে become so successful? যখন ওই এশিয়ান ক্রিকেট কাউন্সিল আবিষ্কার করলো আফগানিস্তানকে, সেটা আবার সেই কৃতিত্বটা আমি কিছুটা আশরাফুল ভাইকে দিচ্ছি এবং সেখানে ১ম দায়িত্ব দেওয়া হয়েছিল ইকবাল সিকান্দার বলে পাকিস্তানের এক এক্স ন্যাশনাল ক্রিকেটার আছেন, তাকে। সে আমাদের কলিগ। তা ইকবাল ভাই ১ম যেখানে গিয়েছিলেন তার মুখে গল্প শুনেছি যিনি ১ম যখন তিনি কাবুলে গেলেন, সে গিয়ে দেখলো যে ১১ টা প্লেয়ার তিনি ম্যানেজ করতে পারছে না। যে একটা দল যখন গঠন করা হবে, তাদের যে যুদ্ধবিধ্বস্ত যে বিমানগুলো ছিল, বিমানগুলো, হেলিকপ্টারগুলো দিয়ে তারা ড্রেসিং রুম বানিয়েছিল। তাদের মাঠ ছিল একেবারে এবড়ো-থেবড়ো, কিছুই ছিল না। এবং সেখান থেকে শুরু করে আজকে কিন্তু তাদের কাছে প্রায় ৯০,০০০ এর মতো রেজিস্টার্ড ক্রিকেটার আছে। তারা কিছুটা সাহায্য সহযোগিতা পেয়েছিল ইনিশিয়ালি। তাদের বেশ কিছু ক্রিকেটাররা ছিলেন তখন পেশোয়ারের রেফিউজি ক্যাম্পে। সেখান থেকে কিছু ক্রিকেটার নিয়ে একটা ১ম জার্নি শুরু করে। তারপরে কিন্তু পরবর্তীতে কাবুলে তাদের নিজস্ব ক্রিকেট বোর্ড গঠন করা হয় এবং তারা কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যারা নাকি আজকে বিশ্ব মঞ্চে খেলছে শুধুমাত্র পারফরম্যান্স দিয়ে। তাদের কিন্তু খুব স্ট্রং গভর্নেন্স নেই। তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অত বড় নেই। তাদের ফেসিলিটি ওইভাবে ছিল না, এখন হয়েছে। কিন্তু পারফরম্যান্স দিয়ে যে একটা দেশ এত দূরে আসতে পারে তার একটা মূর্ত প্রতীক হচ্ছে এই আফগানিস্তান। আর আফগানিস্তানের যদি আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে ১০০% কোচ, ৯৯% না, ১০০% কোচ হচ্ছে আমাদের হাতের তৈরি। আমরা সেখানে তাদের জন্য কাজ করেছি, করে যাচ্ছি। ইভেন আপনি জেনে খুশি হবেন, ইভেন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন চলছিল তার মাঝেও ফোন এসছে যে সিঙ্গেলস, যে তারা এই যে কিছু ডট বল খেলে ফেলেছে, যদিও তারা ডট বল কম খেলেছে, সেখানে জিজ্ঞেস করছে কি করতে পারি আমরা এখন। আমি বলি, তোমাদের প্ল্যান কি? তো তখন তারা বলছিল যে আমরা কি করব, আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট আছে, ডোমেস্টিক ক্রিকেটে আমরা যে এত ওয়ানডে খেলা হয় আমাদের, সেখানে একটা নতুন ক্রাইটেরিয়া করে দিচ্ছি। সেই ক্রাইটেরিয়া হচ্ছে যে ৯০ এর নিচে যাদের স্ট্রাইক রেট থাকবে তারা সিলেকশনের কাছাকাছিও আসতে পারবে না। তো তারা যে তাদের যে ট্রেনিং প্ল্যান গুলো থাকে বা তাদের যে অ্যাকশন গুলো থাকে সেগুলো 100% হাই পারফরমেন্স রিলেটেড অ্যাক্টিভিটি এবং তারা খুবই পারফরমেন্স ওরিয়েন্টেড একটা জাতি। তাদের কাছে তারা এমনও বলতে শুনেছি যে আমাদের মৃত্যুটা আমরা এত কাছে থেকে দেখেছি, যার জন্য আমাদের সেই সাহসটা আমাদের সবসময় থাকে, আমরা যে কোনো কিছু ফেস করতে পারি। আর হাই পারফরমেন্স সেন্টারের কথা বলছিলেন, ওটা খুব মজার একটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে ২০২২ সালে তাদের মাথায় আসলো যে তারা একটা হাই পারফরমেন্স সেন্টার করবে একটা কাবুলে। তারা কোচদের সাথে কথা বলা শুরু করলো। পাকিস্তানি কোচরা ছিল সেখানে, কিছু ইন্ডিয়ান সাপোর্ট স্টাফরা ছিল। সেই লক্ষ্যে আমি আর ইকবাল ভাই ১ম তাদেরকে আবুধাবিতে একটা ২ দিনের ওয়ার্কশপ করাই যে হাই পারফরমেন্স সেন্টারটা কি, এটা কি প্রডিউস করতে পারবে এবং তাদের আল্টিমেট লক্ষ্যটা কি হবে। এবং এই ২ দিনের যে হাই পারফরম্যান্স এর ওয়ার্কশপটা করেছিলাম সেটা মোর ছিল হাই পারফরম্যান্স গভর্নেন্স, ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্যালেন্ট ডেভেলপমেন্ট সার্চ কিভাবে করতে হয় এবং কিভাবে সাস্টেন করতে হয় ডেভেলপমেন্টে। যেমন ধরেন যে হাই পারফরম্যান্স সেন্টারে আসতে হলে তাদের লক্ষ্য হবে যে ১৪০ এর উপরে বল করতেই হবে, কিন্তু শুরু করতে হবে ১২০ থেকে ১২৫ এর মধ্যে। সো তাদের যে ট্যালেন্ট সার্চ যে ঝাঁকুনিটা ছিল, সেই ঝাঁকুনিটায় ধরেন কিভাবে তারা প্লেয়ার বের করে আনবে, কিভাবে তারা ইন্টারন্যাশনাল ব্যাটার বের করে আনবে, সেই লক্ষ্যে শুরু করেছিল। এবং আমি বলবো যে সেই ওয়ার্কশপটা এত সাকসেসফুল হয়েছিল, ব্যাক টু ব্যাক আমরা একটা লেভেল 3 কোর্সও করিয়েছিলাম। আমি সেই সময় বাংলাদেশ থেকে আশরাফুলকেও নিয়ে গিয়েছিলাম, আশরাফুল সেই কোর্সটা করেছিল। পরবর্তীতে সে এখন লেভেল 3 কোচ। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সবচেয়ে বড় ব্যাপার যেটা বলতে চাচ্ছি যে দেশের আমরা যে এই কাজটা করার পেছনে আমাদের প্রচুর হার্ডওয়ার্ক ছিল। হার্ডওয়ার্কটা বলতে বোঝাচ্ছি যে তাদের যে ৩০টার মতো ডিস্ট্রিক্ট আছে, বড় বড় ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টগুলোতে তাদের কার কি গভর্নেন্স আছে, তার কতটুকু ক্রিকেট ফ্যাসিলিটি আছে, তার কতগুলো ইউথ প্লেয়ার আছে, সেই ইউথ প্লেয়ারদের মধ্যে কাদের কত পার্সেন্টের বয়স হচ্ছে ধরেন
14 থেকে 21 সেই পার্সেন্টেজটার সাথে এক ধরেন 25টা ইন্টারমিডিয়েট প্লেয়ারের সাথে একজন লেভেল 2 কোচ, 7টা লেভেল এলিট প্লেয়ারের সাথে একটা লেভেল 3 কোচ। সেই অনুযায়ী আমরা ট্রেনিং এডুকেশনের রোড ম্যাপটাও করে দিলাম এবং সেটা তারা ফলো করছে এবং শুনে খুশি হবেন যে তারা এখন নিজেরাই তাদের লেভেল 2 কোর্স রান করছে এবং যেটা কয়েক মাসে হয়ে গেল। সো তারা শুধু সাহায্য নিচ্ছে না, তারা সাথে সাথে তাদের যে লক্ষ্য আছে, ভবিষ্যৎ লক্ষ্য, নিজেরা স্বাবলম্বী হয়ে কাজ করার যে তাদের যে স্পৃহা বা তাদের যে প্ল্যান আছে, সেটা অত্যন্ত সিম্পল ভাবে তারা করে। তারা হয়তো ওই পলিটিক্যালি অতটা ইনভলভ হয় না, তারা অনেকটা ক্লিয়ারলি আমি বলবো তাদের যে রোড ম্যাপ থাকে সেই রোড ম্যাপ কাজ করে থাকে। আর সবথেকে ভালো বড় ব্যাপার হচ্ছে যে তাদের প্রত্যেকটা স্টেপসে তারা আমাদের সাহায্য নেয়, আমাদের সহযোগিতা নেয়। আর যখনই কোনো ম্যাচ জেতে এবং তাদেরকে কংগ্রেচুলেশন করে মেসেজ পাঠাই, তখন তারা প্রথম রিপ্লাইটা দেয়, বুলবুল ভাই, দে কল মি বুলবুল ভাই, দিস ইজ ইয়োর টিম অলসো। সো শুনতে ভালো লাগে এবং দেখতে ভালো লাগে একটা টিম গ্রো করছে। এবং 2023-এ যে বিশ্বকাপ ছিল, সেই বিশ্বকাপের যে হাই পারফরমেন্স প্ল্যানটা বলতে বোঝাচ্ছি যে কার সাথে খেলবে, কি কোন দিন কি ট্রেনিং হবে, তাদের যেমন গ্যাপ ছিল, যে প্রধান গ্যাপ ছিল তাদের ওপেনিং এ, তাদের গ্যাপ ছিল ফিনিশারে অ্যাজ এ ব্যাটিং এবং ডেথ বোলিং এ। কিন্তু আমরা যখন অ্যানালাইসিসটা করলাম তখন এই তিনটে জিনিস বের হয়েছিল। কারণ পরবর্তীতে জনাথন ট্রট এবং হামিদ এবং তাদের যে কোচরা আছে তারা সেগুলো নিয়ে আমরা কাজ করিনি, বাট আমরা ফাইন্ডিংস গুলো তাদের দিয়ে দিয়েছিলাম। They really work well এবং আমরা দেখতে পাচ্ছি they are growing really good. বুলবুল ভাই, হোয়াট ওয়েন্ট অ্যাকচুয়ালি ভেরি রাইট, যেটা হচ্ছে আমরা আফগানিস্তানকে দেখেছি একটা সময় দে ওয়ার ভেরি মাচ প্রমিনেন্ট অন দেয়ার বোলিং অ্যাটাক। শাহপুর জাদরানরা যে সময়টা ছিলেন, আফটার দ্যাট সেকেন্ড জেনারেশন রশিদ খান, তাদের জেনারেশন এক পর্যায়ে পারফর্ম করেছে। থার্ড জেনারেশনে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি ক্রিকেটার্স উঠে আসা শুরু করলো, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই। আবার ফোর্থ জেনারেশন এখন আমরা নূর আহমেদ বা সাদেকুল্লাহ আতালদেরকে দেখছি, তারাও যথেষ্ট প্রমিনেন্ট ক্রিকেট খেলছে। এই জায়গাটা আলটিমেটলি তাদের ক্রিকেটে কোনো জেনারেশন গ্যাপ তো নাই, উল্টো জেনারেশন বাই জেনারেশন প্রোগ্রেসটা দেখা যাচ্ছে। এই জায়গাটা হোয়াট ডিড দে ডু অ্যাকচুয়ালি রাইট, যেখানে প্রত্যেকটা জেনারেশনেই খুব কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি ক্রিকেটার্স উঠে আসছে? আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভ্যালিড একটা বিউটিফুল কোশ্চেন করেছেন, কেননা এটা নিয়ে আমরা কাজ করছি এবং এটা একটা পরিকল্পনার অংশ। এই জন্য বলবো যে দেখেন, ওরা কিন্তু ওদের জীবন শুরু করেছিল ছোট বাচ্চা, তাদের যে সেকেন্ড জেনারেশন ক্রিকেটার ছিল তারা মোহাম্মদ নাবিকে দেখেছে এবং 14 পর থেকে তারা রাশিদকে দেখা শুরু করেছে, পরবর্তীতে মুজিব আসলো। এতে কি হলো, তাদের যে ছোট ছোট বাচ্চা যারা ক্রিকেট খেলছে এখন, তাদের সামনে যে হিরোরা আছে, একটা হিরো অফ স্পিন করে, একটা হিরো লেগ স্পিন করে, একটা হিরো দুসরা করে সাধারণত। তো এই যে 3 ধরনের স্পিনার দেখে তারা বড় হওয়া শুরু করলো। আমাদের দেশে হতে গেলে একটা সময় ছিল অনেক বাঁহাতি স্পিনার ছিল, রফিক, এনামুল হক, মনি ভাইদের পরে কিন্তু সবাই কিন্তু যারা এসেছিল সকলে কিন্তু ওই লেফট আর্ম স্পিনার হওয়া শুরু করলো। তাদের যে থার্ড জেনারেশন ক্রিকেটাররা আছে, তারা এই সেকেন্ড জেনারেশন ক্রিকেটারদের একটা ভার্সাটাইল বা বৈচিত্র্যময় স্পিনার দেখা শুরু করলো। আর ক্রিকেট বোর্ড অত্যন্ত চালাক, তাদের দেশে কিন্তু সমস্ত উইকেটগুলোকে টার্ফ উইকেটে রূপান্তরিত করা শুরু করলো। যেগুলো ওয়ার্ল্ড ক্লাস টার্ফ উইকেট ছিল না, বাট টার্ফ উইকেট শুরু করলো এবং তারা লং এর ভার্সন ক্রিকেট বেশি করা শুরু করলো। তো তখন হলো কি, টার্ফ উইকেটে বল করছে, লং এর ভার্সনে 10 ওভার, 15 ওভার, 20 ওভার করে বল করছে এবং তাদের হিরো যারা আছে, একটা অফ স্পিনার আছে, একটা অফ স্পিনের দুসরা বল আছে, লেগ স্পিনার আছে। সো এই যে টার্ফ উইকেটে বল করার ফলে তাদের বলের যে টার্নিং এবং তাদের বাউন্সটা এটা অন্যরকম হওয়া শুরু করলো, অনেকক্ষণ ধরে বল করতে পারলো এবং তারা যে তাদের হিরোদের দেখে যে প্র্যাকটিস গুলো শুরু করলো, তারা ওটা বাস্তবে প্রতিফলিত হতে পেরেছিল, বিকজ অনেকক্ষণ বল করতে পারতো এবং টার্ফ উইকেটে বল করতে পারতো। এই জন্য কিন্তু এটা কিন্তু থেমে থাকবে না, ইট উইল কন্টিনিউ। এবং এই প্রক্রিয়াটা আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র কাবুল বা কান্দাহারে না, দেশব্যাপী তারা করেছে, যার জন্য তাদের ট্যালেন্টেড ক্রিকেটারদের অভাব নেই।